কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত প্রতিবাদে ঢাবিসহ বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ও ছাত্র দলের পাল্টাপাল্টি বিক্ষোভ। আপনারা গুপ্তবৃত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন, আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন। আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো। খালেদা জিয়া সহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার রায় আজ। ন্যায় বিচারের প্রত্যাশা দুদক ও আসামি পক্ষের। গণঅভ্যুত্থানে ক্রেডিট নিয়ে বিতর্ক, নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির বলেন সার্জিস। নিজেদের তুলে ধরতেই সত্য প্রকাশের দাবি সংগঠনটির। এটা তারা তাদের জায়গা থেকে যে নীতির যে জায়গাটি একসাথে থাকার একটি প্ল্যাটফর্মে সেটিকে তারা ব্যত্যয় ঘটিয়েছে। আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করছি। জয়পুরহাট খোলা আকাশের নিচে পড়ে আছে বিভিন্ন মামলার আলামত, নষ্ট হচ্ছে বেশিরভাগ, ন্যায় বিচার ব্যাহত হওয়ার শঙ্কা। নওগাঁয় আলুর দামে ধস, উচ্চ মূল্যে সার বীজ কিনে উঠছে না উৎপাদন খরচও, চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক। স্থায়ী যুদ্ধ বিরতির শর্তে একদিনে সব জিম্মি মুক্তি দিতে প্রত্যয় হামাস। গাজা ইস্যুতে কোনো দর কষাকষি নয়, নিরাপত্তা পরিষদের চীন। এবং পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় স্বাগতিকদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। জয় চায় দুই দল। দেখছেন সংবাদ সকাল, সাথে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে আধিপত্য নিয়ে মুখোমুখি হয় দুটি সংগঠন। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে আজ থেকে সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঘটনার সাথে ছাত্রদল নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাদের। গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বান জানান তারা। আর বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, এই ঘটনার সাথে ছাত্রদল জড়িত। নিয়াজ মোর্শেদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। কুয়েট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি পাল্টা দাবি নিয়ে সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে জানিয়ে নেতারা বলেন, দেশের মাটিতে ফেসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদে পা দিবে না ছাত্রদল। ছাত্র সংগঠন কোন মব কালচারধারী কোন আলবটর বাহিনীর গুপ্তচার ভিত্তিতে কখনো পা দেয় না, কোনো পাতানো ফাঁদে কোনো পা দেয় না। আমি গুপ্ত বাহিনীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই, প্রিয় ভাইরা, আপনারা গুপ্তবৃত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন, আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, কেউ ছাত্রলীগের মতো সন্ত্রাসী আচরণ করলে তাদের প্রতিহত করা হবে। আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান, আবার ছাত্রলীগ করতে চান, হল দখল করতে চান, সিট বাণিজ্য করতে চান, চাঁদাবাজি করতে চান, টেন্ডারবাজি করতে চান, আপনার পরিণত হবে সাদ্দামের মতো, আপনাদের পরিণত হবে আনানের মতো। গত 16 বছরে আপনাদের বিরুদ্ধে যে নির্যাতন হয়েছে, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ আপনাদেরকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, আপনারা মজলুম ছিলেন, আপনারা জালিম হইয়েন না। বুধবার সারা দেশে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণহত্যা সহ কুয়েট শিক্ষা প্রতিষ্ঠানের ভিডিও চিত্র প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, কুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, ক্যাম্পাসে বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে জানাবেন?
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গতকাল দুপুর থেকেই ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিন্তু প্রায় ৬০ জন শিক্ষার্থী আহত হয়েছে এবং এর ভিতর কিন্তু খুলনার কুয়েটের যে উপাচার্য ছিল, উপাচার্য সহ খানজান আলী হলের প্রভোস্ট সহ একাধিক গুরুতর আহত হয়েছে এবং ১০ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। সর্বশেষ যে তথ্য আমাদের কাছে আছে যে গতকাল রাতে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু প্রায় ৫টি দফা দাবি তারা দিয়েছে। এই দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এই বহিরাগত সহ যে হামলা, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার দায় স্বীকার করে কুয়েটের ভিসি প্রভৃতি সহ যে বডি আছে এদেরকে আসলে নিজ দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানানো হয়েছে এবং দুপুর ১টা পর্যন্ত একটি সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়ের ভিতর যদি সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা কঠোর আন্দোলনে যাবে এবং আজ সকাল থেকে কিন্তু কুয়েটের যে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়েটের বাইরের যে অবস্থা কিন্তু থমথমে বিরাজ করছে এবং এখানে কিন্তু প্রশাসনের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কুয়েটের চারপাশ দিয়ে কিন্তু প্রশাসন আসলে অবস্থান নিয়েছে এবং এখানে একাধিক পুলিশের বহরও আছে। আমরা একটু ভিতরের যে সর্বশেষ তথ্য পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে, তারা ক্লাস বর্জন করে বসে আছে এবং কুয়েট প্রশাসন জরুরি ভিত্তিতে কিন্তু একটি সিন্ডিকেট সভা ডেকেছে। আজ সকাল ১১টায় সিন্ডিকেট সভা আসলে ডাকা হয়েছে এবং পারিপার্শ্বিক দিক থেকে যে কুয়েটের যে ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বলা যেতে পারে যে সারা দেশেই কিন্তু একটি উত্তাল অবস্থা সৃষ্টি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ করেছে। আরেকটু বলে রাখতে চাই যে এই কুয়েটের হামলার নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং একটি শান্তিপূর্ণ ক্যাম্পাসে এই ধরনের হামলার সম্পূর্ণ নিন্দা এবং এই ঘটনার সুস্থ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম কুয়েটে, সর্বশেষ পরিস্থিতি জানছিলাম। এবার অন্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ ৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তি তর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন একই আদালত। নাইকো দুর্নীতি মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ২০২৩ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। এতে অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছে। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, এ কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে এক সেমিনারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এর চেয়ে বেশি মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় তো বলেই দিয়েছে, কে কোথায় রিফর্ম চায়, কে কোথায় না বলে, এটা সবই আপনারা জানতে পারবেন। যদি আমরা দেখি যে ঐক্যমতের প্রক্রিয়া ভালোভাবে আগাচ্ছে তাহলে তো খুব তাড়াতাড়ি রিফর্ম করে ফেলা সম্ভব। ঐক্যমতের প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করলে, ওইটাকে বিতর্কিত করলে তখনই বরং দেরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমি আবারও বলছি যে বলেই দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এর বাইরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায় না বলেও দাবি করেন মির্জা ফখরুল। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবি নিয়ে কথা বলেন তিনি। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। আজকে এই সভায় প্রকাশ করতে দিতে চাই, এই দেশের মানুষ তা মেনে নেবে না, কখনোই মেনে নেবে না।
সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সে দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। আওয়ামী সরকারের আমলে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে কবে মুক্তি দেওয়া হবে তার সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সেই সঙ্গে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন মোড়ে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের প্রতীক ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের অংশগ্রহণে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত কানায় কানায় ভরে ওঠে। সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় অন্তর্বর্তী সরকার 6 মাস পেরিয়ে গেল কেন মুক্তি দিল না সেই প্রশ্ন তুলে জামায়াত ইসলামের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা। আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই, কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না? আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব, আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয়, শেষ নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া তিনি জামায়াতকে চোখ না রাঙাতে সতর্ক করে দিয়ে জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীকও ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ফ্যাসিবাদের ভাষায় কথা না বলে রাজনৈতিক ভাষায় কথা বলারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না, কথা বলবেন রাজনীতিবিদের ভাষায়, সমালোচনা করবেন, চুমু দেব, কিন্তু চোখ রাঙাবেন না মেহেরবানি করে। এই সংগঠন কারো চোখ রাঙানোর পরোয়া করে না। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রেস ক্লাব হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। চলবে না আধিপত্য, বিদেশের সবাই বন্ধু, কেউ প্রভু নয়, এমনটাই হতে হবে পররাষ্ট্রনীতি। কিন্তু গেল 15 বছরের পররাষ্ট্রনীতি ছিল নতজানু। ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার তাই করেছিলেন শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটি আয়োজিত গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। হাসান মাহমুদের রিপোর্ট। আসলে সবসময় রাজধানী ইস্কাটনের বিস অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করেন জাতীয় নাগরিক কমিটি। গণ অভ্যুত্থান পরবর্তী পররাষ্ট্রনীতি নতুন দিগন্তের সন্ধান শীর্ষক আলোচনায় অংশ নেন দেশের প্রথিতযশা শিক্ষক, রাজনীতিক ও বিশ্লেষকরা। দক্ষিণ পূর্ব এশিয়া সুবিধাজনক অবস্থায় থাকলেও তা কাজে লাগাতে পারেনি বিগত সরকারগুলো। তবে জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি দেশের অনুকূলে ছিল বলে মত দেন বক্তারা। আমরা কোনো একটা দেশ থেকে আবারও নতুন কোনো মিলিটারি হার্ডওয়্যার কিনি আমাদের পছন্দ মতো, দে ডোন্ট লাইক দিস। আমরা টার্কি থেকে বাইরাক্তার ড্রোন কিনেছি, আমরা বর্ডারে সার্ভেলেন্স করছি, করবো তো, আমি তো ওটা বসিয়ে রাখার জন্য করি নাই। এটার বিরুদ্ধে সমালোচনা আছে। ডিগনিফাইড ওয়েতে ট্রিট করবো, যেন ইন্টারন্যাশনাল যে রুলস এন্ড রেগুলেশনস রয়েছে সেগুলো ফলো করা হয়, সেটা রেসিপ্রোকাল হয়, সেটা উইন উইন হয়। যদি তাই হয় তাহলে অবশ্যই বাংলাদেশে আমরা যে সমস্যাগুলো গত 16 বছরে দেখেছি সেটা থাকবে না। ওআইসির সদস্য হয়েছিল, আমি তো ওআইসির ওখানে মেম্বার হয়েছিলেন ওদের কমিটিতে, চীনের সঙ্গে সম্পর্ক করেছিলেন, তাই না? নিউলিবারাল পলিসি কে এনেছিলেন বাংলাদেশে? আজকের গার্মেন্ট ইন্ডাস্ট্রি কিসের উপর দাঁড়িয়ে আছে? বক্তারা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল, ক্ষমতায় টিকে থাকতে দেশকে দাসে পরিণত করেছিল। সাউথ তালপট্টি কই সেই জিয়াউর রহমানের সেই গর্বের সাউথ তালপট্টি, সেটা ভারতের দখলে, আর সেটার ইম্পর্টেন্স কে? এটা ছোট্ট একটা টাইনি মাড ফ্ল্যাট না। জেনারেশনাল শিফটিং যেটা হয়েছে, আমরা যদি এককভাবে কাজ না করতে পারি এই জেনারেশনকে নিয়ে,
তাহলে হয়তোবা ভবিষ্যতে আমাদের সামনে একটা খুব দুর্দশা পরিস্থিতি অপেক্ষা করবে। দ্বিতীয় অধিবেশনে বক্তারা বলেন, গেল 53 বছরে শুধু পররাষ্ট্রনীতি নয়, প্রজাতন্ত্র হয়ে উঠতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। শত্রু এবং স্বার্থ দুটি বিষয়ে গুরুত্ব দিয়েই পররাষ্ট্রনীতি নিতে হবে। আমার ল্যান্ড এবং আমার রিসোর্সের যে স্ট্রেংথকে ক্যারি ফরওয়ার্ড করে এমন একটা আইপিএস পলিসি ফ্রেমওয়ার্ক আমরা দেখি নাই। আমাদের ওই যে সফট পাওয়ার, কালচারাল পাওয়ার, এডুকেশন, এই জায়গাগুলোতে আমরা যত বেশি নজর দিতে পারি, কারণ ডিফেন্সের রাতারাতি আমরা কিছু চেঞ্জ করতে পারবো না। পাওয়ারে টিকে থাকার জন্য নির্ভর করা এবং নির্ভর করলে সেই দেশের বা সেই দেশের অর্থনীতির বা সেই সরকারের কি হয়, সেটা বাংলাদেশ কিন্তু সারা পৃথিবীতে একটা কেস স্টাডি। তৃতীয় সেশনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, মানচিত্র বৃদ্ধি করা না গেলেও বিদেশি আগ্রাসন বন্ধে সাংস্কৃতিক সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। মায়ানমারকে স্থিতিশীল করা বাংলাদেশের দায়িত্ব। স্থিতিশীল করার জন্য বাংলাদেশে যা যা করার সেটা বাংলাদেশকে করতে হবে। এই পতাকাটাকে আমরা যেভাবে উল্টে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। বিশাল সমুদ্র সীমায় কর্তৃত্ব প্রতিষ্ঠা, মিয়ানমারের স্থিতিশীলতায় প্রত্যক্ষ ভূমিকা রাখার সময় এসেছে বলেও মন্তব্য করেন বক্তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। শিবির বনাম সমন্বয়ক, জুলাই আন্দোলনে কাদের ভূমিকা ছিল বেশি? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আন্দোলনের ক্রেডিট নেয়ার যুদ্ধ। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির, আর অভ্যুত্থান কারো একক উদ্যোগে হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এদিকে নিজেদের অবস্থান শক্তিশালীভাবে তুলে ধরতে সত্য তুলে ধরার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খানের। জান্নাতুল মোহনার প্রতিবেদন। জুলাই আন্দোলনের দলমত নির্বিশেষে সবাইকে এক কাতারে দেখা গেলেও 6 মাস পর আন্দোলনের ক্রেডিট নিয়ে চলছে টানাপোড়েন। আন্দোলন কর্মসূচি কারা লিখে দিয়েছে, সমন্বয়করা কার আশ্রয়ে ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কার মাধ্যমে যোগাযোগ হয়েছিল, এমন নানা বিষয়ে ছাত্র শিবির নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে চলছে লড়াই। এ নিয়ে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ক্রেডিট দাবি করে নীতির ব্যত্যয় ঘটিয়েছে শিবির। এ নিয়ে লড়াইয়ে অভ্যুত্থানের স্পিরিট নিঃশেষ হবে। যখন এরকম একটা রাজনৈতিক বা পলিটিক্যাল একটা আহ্বায়ক স্ট্রাকচার হবে, এখানে কিন্তু স্বাভাবিকভাবেই একটা পলিটিক্যাল নেগোসিয়েশন হবে। তো এই নেগোসিয়েশনের জায়গায় আবার এমন কিছু হয়েছে যেটা ইন্টারনাল ফোরামে থাকার কথা ছিল, কয়েকজনের মাধ্যমে সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেটাকে আমরা কখনোই মনে করি না যেটা হওয়া উচিত ছিল। এটা তারা তাদের জায়গা থেকে যে নীতির যে জায়গাটি একসাথে থাকার একটি প্ল্যাটফর্মে, সেটিকে তারা ব্যত্যয় ঘটিয়েছে। এই ক্রেডিট দাবির যদি খেলায় আমরা সামনের দিকে মেতে যাই, তাহলে এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই লক্ষ্য থেকে আমরা সরে যাব। আসিফ মাহমুদি প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন বলে দাবি করেন তিনি। আসিফ মাহমুদ ওই জায়গাটিতে প্রথম যোগাযোগ করছিল, এবং শুধু ওই জায়গায় নয়, আমাদের ধরেন ইউএনের অফিস থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গায় আমি গিয়েছিলাম, নাহিদ গিয়েছিল, হাসনাত গিয়েছিল, উমামা ফাতেমা গিয়েছিল। আর কোনো পক্ষের একক উদ্যোগে আন্দোলন সফল হয়নি বলে জানান নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। এটা সকলের সম্মিলিত একটা উদ্যোগের জায়গা। সেই সম্মিলিত উদ্যোগকে আমরা এককভাবে কারো শুধুমাত্র একার উদ্যোগ হিসেবে আমরা এটাকে বিবেচনা করতে চাই না। গণ অভ্যুত্থানের 6 মাস পর কেন ক্রেডিট নিয়ে বিতর্ক উঠছে, এমন প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, নিজেদের অবস্থান শক্তিশালীভাবে জানান দিতেই সত্য তুলে ধরছেন তারা। এটা ক্রেডিট ভাগাভাগির কোনো বিষয় নয়, বরং যার যে স্টেক ছিল সেই স্টেকটা ক্লেম করার একটা বিষয়। আমরা নিজেদের অবস্থানকে শক্তিশালীভাবে তুলে ধরার চেষ্টা করছি। তবে সবার অংশগ্রহণ না থাকলে ফ্যাসিস্ট পরাজিত করা কারো একার পক্ষে সম্ভব ছিল না বলেই জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঝিনাইদহ 3 আসনের সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতরাতে যশোর সদর উপজেলার শ্যামলছায়া পার্ক থেকে আদালত তাদেরকে আটক করা হয়। এর আগে শ্যামলছায়া পার্কে সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যামল অবস্থান করেছেন এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 11:15 পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র জনতা। পরে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন। যুগের পর যুগ ধরে জয়পুরহাট জেলা প্রশাসক ভবনের বারান্দা ও খোলা আকাশের নিচে পড়ে আছে আলামতের বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ জব্দকৃত আলামত।
অযত্ন আর অবহেলায় আলামতগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যাচ্ছে। মামলার আলামত ভালোমতো সংরক্ষণ না করলে ন্যায় বিচারে বিঘ্ন ঘটতে পারে বলে অভিমত রাষ্ট্রপক্ষের আইনজীবীর। তবে আলামতগুলো সংরক্ষণে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। জয়পুরহাট জেলা প্রশাসন ভবন চত্বরে বিআরটি অফিসের পেছনে এবং ট্র্যাজেডি অফিসের সামনে কয়েকটি রুমে জুডিশিয়াল ও জেলা জজ কোর্টের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়। তবে রুমে জায়গার অভাবে বারান্দা ও খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মামলার জব্দকৃত আলামত। মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সাইকেল, চোরাই মদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ আলামত এখানে রয়েছে। কয়েক বছর আগে চিফ ম্যাজিস্ট্রেট আদালতের জন্য বহুতল ভবন নির্মাণ হলেও আলামত সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়নি। রোদ বৃষ্টি আর ধুলোবালির কারণে আলামতগুলোর অবস্থা সংকটাপন্ন। বেশিরভাগ গাড়ির কাঠামো বা চেসিস ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। সরকারের রাজস্ব আইন জটিলতায় দীর্ঘ সময় ধরে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলামতগুলান বিচারের স্বার্থে সুবিধা হওয়ার জন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এই আলামতগুলান রোদ বৃষ্টি ঝড়ে এখানে তারা নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা না থাকে এখানে সেগুলো রাখা হয়েছে। তো আমাদের ভবনটি কোর্টের মালখানা হিসেবে ডিসি অফিসের ভবনই ব্যবহার করা হচ্ছে। আলামতগুলি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে এবং মালামালগুলি আকাশে খোলা আসেন পড়ে থাকার কারণে বৃষ্টি বিভিন্ন আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি মামলা নষ্ট হওয়ার কারণে এই মামলাগুলি সঠিক আলামত সংরক্ষণ করার দরকার। কোর্টের আলামত হিসাবে এখানে আছে, এটা যদি নির্ধারিত জায়গায় যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। ন্যায় বিচারের জন্য মামলার আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আলামতগুলো অরক্ষিত থাকায় ও সঠিকভাবে সংরক্ষণ না হওয়ার কারণে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ন্যায় বিচার পাইতে গেলে অবশ্যই মামলার আলামত আদালতে উপস্থাপন করতে হবে। এই আলামতগুলো আমাদের জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডার থেকে তার তত্ত্বাবধান থাকে, জেলা প্রশাসকের তত্ত্বাবধান আছে। এদিকে অযত্নে পড়ে থাকা আলামত সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা জেলা জজ স্যারের সাথে দেখা করেছি। জেলা জজ স্যার এটা নিয়ে খুবই পজিটিভলি আশ্বস্ত করেছেন যে বিধি মোতাবেক স্যার এটা পরিদর্শন করে আইনসম্মতভাবে এটা কিভাবে ডিসপোজাল করা যায় সেই ব্যবস্থা নিয়ে প্রায় 3 দশক ধরে জেলা প্রশাসন চত্বরে প্রায় 17,000 আলামত পড়ে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এসব আলামত দ্রুত সংরক্ষণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নওগাঁয় ধস নেমেছে আলুর দামে। উচ্চ মূল্যে সার বীজ কিনে চাষ করে উঠছে না উৎপাদন খরচ। বিশ্লেষকরা বলছেন ন্যায্য মূল্য না পেলে আলু উৎপাদনে আগ্রহ হারাবেন কৃষকরা। কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। লাভের আশায় চলতি মৌসুমে আলুর চাষ বাড়িয়েছে নওগাঁর কৃষকরা। ফলন হয়েছে ভালো, তবে দামে ধস নামায় আলু এখন কৃষকের গলার ফাঁস। কৃষকরা বলছেন এবছর বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ বাড়াতে বেড়েছে উৎপাদন ব্যয়। প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে গড়ে 20 টাকা, আর স্থানীয় বাজার বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকায়। এতে আলু বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। সার, ফসফেট, ওষুধ, যে ওষুধগুলো, কীটনাশকগুলো, এগুলোর তো দাম বেশি। 1 কেজি আলুতে মোটামুটি 20 থেকে 22 টাকা আমাদের ইন টোটাল খরচা। বাজারজাত করতে যাই আমরা 10 থেকে 12 টাকা 15 টাকা সর্বোচ্চ বেচতেছি। 400-500 টাকা মন আদা দিই, মানে লস। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনার কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে আলু উৎপাদনে আগ্রহ হারাবেন তারা। ভরা মৌসুমের পরে আবার সিন্ডিকেটরা আলুর উপর নিয়ন্ত্রণ নেবে, তখন এর দাম 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। এবং বাজার তদারকিটাকে জোরদার করা এবং সিন্ডিকেট ব্যবস্থাটাকে একেবারে নির্মূল করা। ন্যায্য দাম নিশ্চিতে আলু সংরক্ষণ ও বিদেশে রপ্তানির পরামর্শ কৃষি কর্মকর্তার। দেশীয় পদ্ধতিতে ঘরে 3 থেকে 4 মাস আলু সংরক্ষণ করা যায়। কৃষক এই দেশীয় পদ্ধতিতে তাদের ঘরে আলু সংরক্ষণ করবে। পাশাপাশি নীতি নির্ধারণী পর্যায়ে আমাদের পরামর্শ যে আমাদের এই আলু যদি বিদেশে রপ্তানি করা যায়, বিদেশের বাজারটাকে যদি সুন্দর করে ধরা যায়, তাহলে কৃষক এখান থেকে একটা ভালো বাজার মূল্য পাবে। চলতি মৌসুমে নওগাঁয় প্রায় 26,000 হেক্টর জমিতে চাষ হয়েছে বিভিন্ন জাতের আলু, যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,75,000 টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
দুর্ভিক্ষের ছবি এঁকে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া শিল্পাচার্য জয়নুল আবেদিনের চুরি হওয়া 17টি চিত্রকর্মের মধ্যে 10টি উদ্ধার হলেও হদিস মেলেনি বাকি 7টির। এতে শিল্পীদের মনের অপূর্ণতার দাগ কাটছে না কোনোভাবেই। ছবিগুলো উদ্ধারে প্রশাসনকে তৎপর হওয়ার দাবি সবার। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস হোসেনের তথ্য ছবিতে জানাচ্ছেন AH হিমেল। 1975 সালে ময়মনসিংহ নগরীর পুরাতন ব্রহ্মপুত্র নদের পার ঘেঁষে 3.19 একর জায়গা জুড়ে গড়ে ওঠে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। প্রথমে 70টি চিত্রকর্ম স্থান পেলেও বর্তমানে 189টি প্রদর্শনীতে আছে। 1992 সালে অতি আকর্ষণীয় 17টি ছবি চুরির অভিযোগ উঠে শিল্পীর বন্ধু ইকবাল হোসেনের বিরুদ্ধে। পরে 1994 সালে 10টি ছবি উদ্ধার করা গেলেও এখনো খোঁজ মেলেনি বাকি 7টির। সংগ্রহশালা হওয়ার পর ইকবাল সাহেব ছবিগুলি জুলাই গেছিলেন, এরপরে উনি আসেন নাই। তার 1992 সনে ছবিগুলি 17টা ছবি চুরি হয়, তারপরে 94 সময় 10টা ছবি পাওয়া যায়। ছবিগুলি পাওয়া গেলে আমি তৃপ্তি পেতাম আর কি। শিল্পাচার্যের প্রতি অবহেলার কারণেই এখনো লুট হওয়া চিত্রকর্মগুলো উদ্ধার হয়নি বলে অভিযোগ এই চিত্রশিল্পীর। শিল্পাচার্যের প্রতি যে আমরা একটা অবহেলা, যে না কাজগুলো আমরা এখনো উদ্ধার করতে পারি নাই, এটা আমাদের চরম ব্যর্থতা। অমূল্য ছবিগুলোর উদ্ধারে জোর দাবি জানান শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সহকারী কিপার। এত অমূল্য সম্পদ, জয়নুল আবেদিনের শিল্পকর্মগুলো অমূল্য, এই ছবিগুলো যদি সবগুলো এখানে প্রদর্শন করা যেত বা তারা যদি দেখার সৌভাগ্য পেতেন, সেই ক্ষেত্রে তারা আরো অনেক বেশি সমৃদ্ধ হতেন। গেল বছর যুক্তরাজ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম 8 কোটি 25 লাখ টাকায় বিক্রি হয়। কাগজের উপর কালো কালির রেখা ও ওয়াশে করা চিত্রকর্মটি ছিল 1970 সালের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নেত্রকোনার সাইডুলি নদীর কোনাপাড়া এলাকায় দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় চরম দুর্ভোগে অন্তত 7টি গ্রামের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর, দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে? বুবলি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার সাইডুলি নদীর কাউরাট কোনাপাড়া নামক এলাকা। তো এই এলাকায় স্বাধীনতার পর থেকেই এলাকার লোকজন কিন্তু এইখানে এই সাইডুলি নদীর উপরে একটি সেতু নির্মাণের দাবি তারা জানিয়ে আসছিলেন। তো আমরা এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি দীর্ঘদিনেও কিন্তু এখানে সেই সেতুটি নির্মাণ হয়নি। তো আমি যে বিষয়টি দেখতে পেরেছি যে ওই নদীর ওই পারে অন্তত 7টি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এই নদী পারাপারে প্রতিনিয়ত তারা চরম দুর্ভোগ সহ্য করে আসছেন। বিশেষ করে এখানে একটি শতবর্ষী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, নপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে 1000-এরও বেশি শিক্ষার্থী। তো এইসব যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই নদী পারাপার করে প্রতিদিনই তারা বিদ্যালয়ে যাতায়াত করেন। বিশেষ করে শুকনো মৌসুমে কষ্ট করে যাতায়াত করলেও বর্ষায় কিন্তু তাদের দুর্ভোগ আরো বেড়ে যায়। প্রবল স্রোতের কারণে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, রোগীরা কিন্তু এই নদী অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হয়। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই জায়গাটিতে কিন্তু একটি ব্রিজের দাবি এলাকার লোকজন করে আসছেন। তো আমরা একটু কথা বলবো এখানকার একজন স্থানীয় বাসিন্দা। আচ্ছা, একটু বলবেন আপনাদের কি সমস্যা হয় এখানে? আমরা সাধারণ কৃষকগুলা বিশাল দুর্ভোগে আছি, খুব কষ্টে আছি। এই ব্রিজটা অতি তাড়াতাড়ি হইলে আমরা সবচেয়ে ভালো হয় আর কি। আপনারা শুনছিলেন একজন কৃষক বলছিলেন যে এখানে তাদের যে কষ্ট। আমি একটু কথা বলবো এখানকার যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। আচ্ছা, এই যে এখানে আপনার এলাকার মানুষ এই সেতু না হয় কি ধরনের দুর্ভোগ সহ্য করছে? এই সেতুটা আমাদের স্বাধীনতার পরে 1971 সালের পরে থেকে আমাদের এই পাশে আমার ইউনিয়নের 3টা গ্রাম এবং এই এলাকায় 10,000 মানুষ যাতায়াত করে, কিন্তু এই এলাকায় ছাত্র ছাত্রী কেউ এদিকে আসতে পারে না এবং প্রতিটা বর্ষাকালেই এটা যে জায়গায় একটা দুর্ঘটনা ঘটে এবং বহুত মানুষ এই জায়গায় মারা গেছে শুধু নৌকা ডুবির কারণে।
তা আমরা এই 10,000 মানুষের যে দুঃখ কষ্ট লাঘব করার জন্য এই ব্রিজটা আমাদের দ্রুত বাস্তবায়ন চাই। আমরা শুনেছি যে এবার এটার টেন্ডার প্রক্রিয়ায় আছে এবং বরাদ্দের প্রায় 30 কোটি টাকার উপরে বরাদ্দের একটা প্রক্রিয়ায় আছে। তা আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা নিয়ে আমি বলতে চাই যে এই ব্রিজটা যেন দ্রুত বাস্তবায়ন হয় এবং আমার যে স্থানীয় শিক্ষার্থী বন্ধুরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার ইউনিয়নের এই 19টা গ্রামের যে 3টা গ্রাম এই দিক দিয়ে আছে, এই 3 গ্রামের সহ আমার পার্শ্ববর্তী উপজেলা মদন, এই মদন উপজেলার মানুষের সহ মদন, আটপাড়া 2 উপজেলা আমার এই রুটের উপরে যেন ওই 2 উপজেলার মানুষের সাথে আমাদের এলাকার একটা সম্পর্ক তৈরি হয়। এজন্য এই রাস্তা ব্রিজটা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আপনারা শুনছিলেন যে এখানকার যে চেয়ারম্যান কৃষকরা বলছিলেন যে বৃষ্টির জন্য তারা কত দুর্ভোগ সহ্য করছেন। তো আমি উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য তারা প্রস্তাবনা পাঠিয়েছেন, এস্টিমেট করে তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। প্রায় 30 কোটি 22 লাখ টাকা ব্যয়ে এখানে একটি ব্রিজ নির্মাণের প্রস্তাবনা তারা দিয়েছেন। এটি অনুমোদন হলেই অচিরেই কিন্তু এখানে বৃষ্টি নির্মিত হবে এবং এই বৃষ্টি হলে এখানকার মানুষের যে অর্থনৈতিক চিত্র কিন্তু পাল্টে যাবে। তো এই ছিল আমার কাছে সাইডুলি নদীর ব্রিজ নির্মাণ নিয়ে সর্বশেষ তথ্য। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা সাইডুলি নদীর কোনাপাড়া এলাকা থেকে সেতু নির্মাণ না হওয়ায় জানাচ্ছিলেন ভোগান্তির কথা।